শ্রমশক্তি জরিপ অনুযায়ী গত 10 বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে 24.5%। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ না বাড়লে এ সংকট হবে দীর্ঘস্থায়ী। দেশের প্রায় 43% জনগোষ্ঠী তরুণ হলেও তারা যেন বোঝা না হয়, সেজন্য দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্যমতে জিডিপির আকারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। গত এক দশকে প্রতি বছর জিডিপি বেড়েছে 6 থেকে 7%, অথচ এ সময়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র 2.2%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 10 বছরে দেশে বেকার জনসংখ্যা 26 লাখ থেকে কমে দাঁড়িয়েছে 24.6 লাখে, অর্থাৎ 10 বছরে বেকারের হার কমেছে মাত্র 0.14%। এমতাবস্থায় শিক্ষা কারিকুলামকে ঢেলে সাজানোর দাবি চাকুরি প্রত্যাশীদের। সেক্টর ভিত্তিক যে জনশক্তিগুলো আছে বা পড়ালেখাগুলো আছে, সেই অনুযায়ী যেন জব সেক্টরটাও ক্রিয়েট করা হয়। যে কারিগরি শিক্ষা, আমাদের ইকুইপমেন্ট দেওয়া যায়, যে আমাদের এই দিকে মনোযোগ দেওয়া যায়, এই দিকে আমরা সিকিউর হব। 3 মাস প্রিপারেশন নেওয়ার পরেই বুঝে যায় যে আমি যে সাবজেক্টে পড়িছি সেই সাবজেক্টটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এদিকে গত 10 বছর উচ্চশিক্ষিত কর্মহীনের হার 7 থেকে বেড়ে 31.5% পৌঁছেছে। ফলে যোগ্যতা থাকার পরও কাজ না পেয়ে হতাশ চাকরি প্রত্যাশীরা। গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট, ইভেন কয়েক বছর চলে গেছে, তারা চাকরির পরীক্ষাতে টিকতেছে না কখনো। তো ওদের জন্য সেটা আরও বেশি আমার মনে হয় যে এটা ট্রমাটিক হয়ে যায় অ্যাকচুয়ালি একটা সময় পরে। একটা বেকারই বুঝতে পারে যে আসলে হতাশার পরিমাণটা কতটুকু, এটা তো বোঝানোর মতো কিছু নাই। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ, ফলে নতুন কর্মসংস্থান হচ্ছে না। প্রবৃদ্ধি এবং জব ক্রিয়েশনের মধ্যে যেই ডিফারেন্সটা, এটা একটু কিছুদিন আমাদের হয়তো টলারেট করতে হবে। বিনিয়োগ হচ্ছে না সে আগের মতন। আমরা দেখছি যে কিছুটা এটার একটা চাপ আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনের উপরে দেখছি। দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পায়নে পরিকল্পিত বিনিয়োগ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় বলেও মনে করেন এই বিশ্লেষক। গ্রোথ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, পভার্টি রিডাকশন হচ্ছে, কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থানের উপযোগী, মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি যেভাবে চাচ্ছে সেরকম উপযোগী তাদের কারিকুলাম, তাদের যে এই জিনিসগুলো আসলে ডেভেলপ করতে হবে। কর্মসংস্থানের অভাবে এই বিশাল তরুণ জনগোষ্ঠী যেন বোঝা না হয়, সেজন্য সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত 10 বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে প্রায় উল্লেখযোগ্য হারে। আমরা যদি এই সময়টা আমরা দেখি, তাহলে কিন্তু এই সময় আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ ভালো রয়েছে। সেই সাথে আমাদের বিনিয়োগও কিন্তু হচ্ছে, দেশে কলকারখানা হচ্ছে। তারপরেও উল্লেখযোগ্য হারে বেকার বেড়ে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বেকার কোন সেগমেন্টে বেড়ে গেছে, এটা কিন্তু উচ্চশিক্ষিতর মধ্যে বেড়ে গেছে। তার মানে যারা গ্র্যাজুয়েট তারা চাকরি পাচ্ছে না। এর মানে হলো যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা সেভাবে নেই। হয়তো গবেষণা হচ্ছে কিছু, কিন্তু আসলে কি ধরনের গ্র্যাজুয়েট প্রডিউস করতে হবে, কোন স্কিলের কতটুকু লোক লাগবে, তো সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত সেরকম পরিষ্কার নয়। আর ইন্ডাস্ট্রির ল্যান্ডস্কেপও কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। মানে আজকে এই ধরনের স্কিল দরকার, তো পরের দিন অন্য ধরনের স্কিল দরকার। তো এই বিষয়ে এই যে ডাইনামিক্স, সেই ডাইনামিক্সটা কিন্তু আসলে আমাদের যে এই গ্র্যাজুয়েট প্রডিউসিং ইউনিভার্সিটিগুলো আছে বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো কিন্তু ক্যাপচার করতে পারছে না। তারা পুরনো যে কারিকুলাম সেগুলো দিয়ে পড়াচ্ছেন। তো এই এই সমস্যায় কিন্তু আসলে এই যে বেকারত্ব সেটি তৈরি করছে। আপনি কি মনে করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যে আমাদের কর্মসংস্থানের যে একটা সমন্বয় করা, সেই ক্ষেত্রে এখনো আমাদের আসলে মতভেদ রয়ে গেছে? হ্যাঁ, একটা স্কিল গ্যাপ অ্যানালাইসিস হয়েছিল, মানে বিআইডিএস এর স্টাডিটা করেছিল, এবং সেখানে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিন্তু আসলে কি ধরনের স্কিল দরকার আর আসলে আমরা কি স্কিল প্রডিউস করছি সেটা কিন্তু আমরা ডিটেল স্টাডি থেকে জানি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি যে এখন তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স বা এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, তো এখানে যে পরিমাণে ফাস্ট চেঞ্জিং একটা জব সেক্টর তৈরি হচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা সেইভাবে আসলে দিতে পারছি না, মানে ওই সাপ্লাইটা দিতে পারছি না। সুতরাং একদিকে ডিমান্ড আছে, কিন্তু অন্যদিকে যে সাপ্লাইটা যেটা হচ্ছে, তো সেটার সাথে আসলে মিসম্যাচ তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে গার্মেন্টস থেকে শুরু করে যে এ সময় যে প্রোডাক্টগুলো আমরা বিশ্ববাজারে রপ্তানি করি, তো সেখানে আসলে ম্যানেজার রোলে বা সিনিয়র লেভেলে কিন্তু বিদেশিরা এসে চাকরি করছেন। তো এই একটা সমস্যা যে আমাদের মধ্যে তৈরি হচ্ছে, তো এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমি মনে করি যে আসলে যে ধরনের
কাজের জন্য যে দক্ষতা দরকার সেই দক্ষতা অনুযায়ী আসলে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা দরকার। এভাবে করলে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের বেকারত্ব আরো কিছু কমানো সম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় স্কিল লেবার আমরা যদি বলি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এক্ষেত্রে আসলে আমাদের দুর্বলতা কোথায় আপনি মনে করেন? হ্যাঁ, এখানে আসলে শুধুমাত্র ভারত নয়, বরং আমরা কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, এমনকি নেপালের তুলনায় অনেকটাই পিছিয়ে আছি আমরা। তো এটা কিন্তু খুবই দুঃখজনক যে এইখানে এতগুলো গ্র্যাজুয়েট প্রডিউসিং ইনস্টিটিউশন আছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, অনেক ট্রেনিং ইনস্টিটিউশনও আছে। এই যে কোরিয়ার যে টেকনিক্যাল সেন্টার যেগুলো আছে, তো তাই কোরিয়ার সহযোগিতায় এই বিভিন্ন রকমের টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সেটাও কিন্তু আসলে দেশের ভিতরের চাহিদা বা দেশের বাইরের চাহিদা সেগুলো ঠিকমতো পূরণ করতে পারছে না। পুরনো যন্ত্রপাতি দিয়ে, তারপরে যে সমস্ত টিচার বা ফ্যাকাল্টি আপডেটেড নন, তো তাদেরকে দিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। তো এই কারণে আসলে বিদেশে যে আমরা শ্রমশক্তি পাঠাচ্ছি তারা কিন্তু সেরকমভাবে কাজ খুঁজে পাচ্ছে না, তার ফলে লো স্কিল্ড ওয়ার্কগুলোতে আসলে আমাদের ম্যাপ করা যাচ্ছে। এবং এই কারণে যেটা হচ্ছে যে বিপুল পরিমাণে শ্রমশক্তি আমরা রপ্তানি করছি ঠিকই, কিন্তু তারা সেইভাবে আমাদেরকে রেমিটেন্স পাঠাতে পারছেন না। তো এইটা একটা বড় সমস্যা। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেই স্কিল জবের যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু ক্যাপচার করছেন। তো এই জায়গাটাতে আমাদের আসলে খুব সিরিয়াসলি নজর দিতে হবে। মাহফুজ কবির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কাল থেকে ন্যায্য দামে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাক থেকে কিনতে পারবেন সাধারণ ভোক্তারাও। এবার তেলের দাম লিটারে 20 টাকা কমানো হয়েছে। এতে জানানো হয়, ভোক্তা প্রতি 2 লিটার তেল 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় কিনতে পারবে। এর আগে প্রতি লিটার তেল 135 টাকা, ডাল 80 টাকা ও চিনি 85 টাকায় বিক্রি হতো। ঢাকা মহানগরীতে 7টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 13 সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রামে 25টি, গাজীপুরে 6টি, কুমিল্লায় 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুর জেলায় 4টি, পটুয়াখালী জেলায় 5টি ও বাগেরহাট জেলায় 5টি ট্রাকে ভ্রাম্যমাণ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগের দামেই পণ্য বিক্রি করা হবে। গত জুলাইয়ে প্লাস্টিকজাত পণ্য রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে 7.41%, যা এক মাস আগেও ছিল নেতিবাচক অবস্থানে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সাম্প্রতিক পরিসংখ্যানে জানা গেছে এসব তথ্য। এ সময় পিভিসি ব্যাগ, টেবিলওয়্যার ও কিচেনওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেছে, তবে প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য ক্যাটাগরিতে কমেছে রপ্তানি। পরিসংখ্যান বলছে, জুলাই পিভিসি ব্যাগ রপ্তানি থেকে আয় হয়েছে $5.46 মিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 52.51% বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া টেবিলওয়্যার ও কিচেনওয়্যার খাতেও প্রবৃদ্ধি দেখা গেছে। এ খাতে জুলাইয়ে আয় বেড়েছে 21.19%। বর্তমানে দেশের প্লাস্টিক শিল্পে 3 শতাধিক কোম্পানি এ খাতের পণ্য রপ্তানিতে জড়িত। 2 কোটি ডলারের জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ। অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইল সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কম্পোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও। চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় 23,000 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক সহ মোট 35,000 কোটি টাকার খেলাফি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং নীতিমালা শিথিল করবে। মাথা ব্যথা, মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়, বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা করতে হয়। ঠিক বেক্সিমকোর জন্য সরকারের আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলেই নীতিগত সমর্থন দিচ্ছেন। এবং শুধু যে বেক্সিমকো সরকারি ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের সম্ভাবনা প্রায় $10 কোটি কেউ ছাড়িয়ে যেতে পারে, এমন একটা ইঙ্গিত রয়েছে।
রিভাইভাল জাপান প্রথমে $2 কোটি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় 25,000 কর্মীর। চুক্তি অনুযায়ী রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে, বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে। এ বিষয়ে সরকার জানিয়েছে, বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম পুনরায় চালু করতে সরকার থেকে নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না। তবে জাপানি প্রতিষ্ঠানটিকে নীতিগত ও রেগুলেটরি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানে চলা বন্দরগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি একথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, 24টি বন্দরের মধ্যে 8টি বন্ধ করার পরিকল্পনা ছিল, এরই মধ্যে 4টি বন্ধ করা হয়েছে। বর্তমানে কার্যকর বন্দর 12 থেকে 14টির বেশি নয়। বছরে যেখানে নামমাত্র আয় সেখানে আধুনিকায়ন করে লাভ নেই। তিনি আরও বলেন, যেসব বন্দর কার্যকর ও বড় সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদী বন্দরও বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে। অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে 8টা, কিন্তু 8টা থেকে 4টা করলাম। এখন অনেক পোর্ট আছে। এখন 20টা পোর্ট যদি আমি বলি, 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। চলতি বছর বৈরী আবহাওয়ায় ঝালকাঠিতে পেয়ারার ফলন অর্ধেকেরও কম হয়েছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। এ অবস্থায় উৎপাদন বৃদ্ধি করতে সেচসহ বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে এবার পেয়ারার দাম বেশ ভালো, এতে কিছুটা স্বস্তিতে চাষিরা। ঝালকাঠি জেলায় এবার পেয়ারার চাষ হয়েছে 13টি গ্রামে 350 হেক্টর জমিতে। এসব এলাকায় হাজার হাজার মানুষের কাছে পেয়ারার জীবিকা এখন একমাত্র অবলম্বন। আষাঢ় শ্রাবণ ভরা বর্ষায় এসব এলাকার নদী খাল জুড়ে পেয়ারার সমারোহ থাকে। তবে এবছর তাপদাহ, খরা ও অতিবৃষ্টিতে পেয়ারার ফুল ও ফল ঝরে গিয়ে উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় আমার প্রায় ডেইলি 5 মণ নামতো, সেখানে এখন 1.5 মণ নামে। ফলন ভালো না এবং পোকে শীত পড়ে গেছে, প্রায় গইয়াই বারোয়ানি। এবারের পেয়ারায় প্রচন্ড শীত পড়ছে, এই কারণে ফেলাই টেলাই দিয়ে একটু মাল কমাইছে। 700-800 টাকা মণ আছে। কৃষি অধিদপ্তর বলছে, বিক্রি, উৎপাদন ও সরবরাহ সহ চাষ পদ্ধতিতে চাষিদের নানা পরামর্শ দেয়া হয়েছে। তবে পেয়ারার ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন চাষিরা। ফলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। আমাদের কিছু উদ্যোক্তা যারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিংয়ে করছে, আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। ভাসমান হাট শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, এটি এখন দক্ষিণ অঞ্চলের পর্যটন আকর্ষণ। শত কোটি টাকার এই পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদায়ী সপ্তাহে দেশের শেয়ার বাজারে 4 কার্যদিবসই দর পতন হয়েছে। দাম বাড়ার তুলনায় কমার তালিকায় নাম লিখিয়েছে প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান। তবে এ সময়ে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে 3.5 কোটি টাকা। গেল সপ্তাহ পুরোটা জুড়েই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন হওয়া 4 কার্যদিবসেই মূল্যসূচকের পতন দেখা গেছে। শেষ 2 কার্যদিবসে বড় পতন হয় ডিএসইতে। এতে সপ্তাহ শেষে ডিএসই এক্স সূচক 35.35 পয়েন্ট কমে অবস্থান করছে 5408 পয়েন্টে। তবে বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 911 কোটি 37 লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন ছিল 838 কোটি 86 লাখ টাকা, অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে 72 কোটি 51 লাখ টাকা বা 8.64%। এ সময় মোট লেনদেন হয় 3645 কোটি 50 লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২,৮৫৬ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭,১২,২২৩ কোটি টাকা। শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭,১৫,০৭৯ কোটি টাকায়। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২২৭টি এবং অপরিবর্তিত ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম শিপিং কর্পোরেশন, দ্বিতীয় সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় সমতা লেদার এবং তৃতীয় অবস্থানে মালিক স্পিনিং মিলস। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫,১৯৩ পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় ১১,৬৩,০০,০০,০০০ টাকা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।